সাকি ভাই আপনার কাছ থেকে। সাকি ভাই, আপনি যে ঐক্যমত্য কমিশন কাজ করছে, আপনি অনেকগুলো ঐক্যমত্য কমিশনের প্রায় সবগুলোতেই আপনি গিয়েছেন। আপনি দেখছেন যে যে কিছু কিছু একদম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ধরেন ১ নম্বর বিষয় যদি বলি যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য সেটি নিয়ে, এবং সবশেষ গুরুত্বপূর্ণ জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা। তো এই সবগুলো বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি দেখছেন যে আলোচনা পিছিয়ে দেওয়া হয়েছে আবার। তো এই বিষয়গুলো সবগুলো দল বলছে কিন্তু যে আমরা ঐক্যমত্য হওয়া দরকার, কিন্তু এখন পর্যন্ত ওই রকম দৃশ্যমান সার কিন্তু কেউ দিচ্ছে না। বিষয়টিকে কীভাবে দেখছেন? দেখুন, মানে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে একটা রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা রাজনৈতিক সংগ্রামের ভেতর থেকেই উঠেছে। পরবর্তীতে যখন ছাত্র আন্দোলনের উপরে ভয়াবহ নিপীড়ন, হত্যাযজ্ঞ নেমে আসলো, সেটা গণ অভ্যুত্থানের রূপ নিল। সকলের সমর্থনে, অংশগ্রহণে, বিপুল আত্মত্যাগের বিনিময়ে হাজার হাজার মানুষের শাহাদাত, আহত হওয়া, পঙ্গুত্ববরণ, চোখ হারিয়ে ফেলা, এই সব কিছুর মধ্য দিয়ে আমরা একটা নতুন যাত্রার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে। মানুষের প্রত্যাশাও বেড়েছে স্বাভাবিক কারণেই, এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠনের আওয়াজ রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যেই উঠেছিল, সেইটা আরও প্রসারিত হয়ে কিভাবে আমাদের একটা জায়গায় যেতে পারে, সেই জায়গায় আপনার মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সেই প্রত্যাশার জায়গাতে অনেকগুলো বিষয় আপনার সামনে এসছে। এগুলো আগেও সামনে এসছিল কম বেশি, তবে কোনটা কি মাত্রায় কে কতটা নেবেন সেটা নিয়ে একটা পার্থক্যের জায়গা আছে। মূল বিবেচনার বিষয় ছিল যে এই রাষ্ট্রটা, তার যে ক্ষমতা কাঠামো, এটা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, যার ফলে ক্ষমতার ন্যূনতম কোনো ভারসাম্য নেই, জবাবদিহি নাই। সে কারণে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, এবং এই রাষ্ট্রকে প্রায় পকেটে ভরে জনগণের উপরে এই রকম হত্যাযজ্ঞ চালানো যায়, সেইটা একটা বড় মানে উপলব্ধির জায়গা ছিল। সেইখান থেকে বেরিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য ছিল। এখন আমাদের মূল দাবির জায়গা দাঁড়িয়েছে যে কোন ধরনের বিষয়গুলোকে সামনে আনলে সত্যিকার ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, এবং ভারসাম্য যেহেতু জবাবদিহি নিশ্চিত করে, সে কারণে ক্ষমতার ভারসাম্য কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ক্ষমতা কাঠামোতে মূলনীতি, দেশের নাম, অনেক ধরনের আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, এগুলো আছে। এর মধ্যে প্রায় 166টা অন্তত সব কিছু থেকে গুরুত্বপূর্ণ করে বাছাই করে আনা হয়েছে। তার বাইরেও কিন্তু আরও এক একটি বিষয়ের, এক একটি বিভাগের প্রচুর সংস্কারের প্রস্তাব আছে। এখানে আমি শেষ করি। তো এখন সেই জায়গা থেকে বাছাই করে যেগুলো আনা হয়েছে 100, তার মধ্যেও কিন্তু অনেক বিষয় ঐকমত্য হয়ে গেছে। মূল যে ক্ষমতার কাঠামোর যে ভারসাম্য, সেই অপ্রতিরোধ্য হয়ে না ওঠে, সেইখানে আপনার বলতে পারেন এগুলি মৌলিক বিষয়, সেগুলোতেই কিছুটা এখন মানে অনেক কিছু ঐক্যমত্য আছে, অনেকটা ভিন্ন মত আছে। যেমন ধরুন, প্রথম বিষয় বলি যে সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার। এইটা আমাদের মানে অনেক আমাদের মতো রাজনৈতিক দল যারা আমরা প্রতিষ্ঠাকাল থেকেই 70 অনুচ্ছেদকে গণতান্ত্রিক ব্যবস্থার একটা সরাসরি সাংঘর্ষিক বিষয় হিসেবে দেখেছি। আমরা এটার বিলোপ চেয়েছি, কিন্তু নানা ধরনের মত আছে যে এটা বিলুপ্ত করলে হর্স ট্রেডিং বেড়ে যাবে, কেনাবেচা শুরু হয়ে যাবে, এমপি কেনাবেচা, ফলে সরকার মানে সরকারের যে একটা স্থায়িত্ব সেটা হারিয়ে যাবে, ফলে এক ধরনের সংকট তৈরি হবে। তো আমাদের দেশের অভিজ্ঞতায় এই কারণে আমরা অনেক রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, কোনো যুক্তি হতে পারে যে আমার এমপির উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না, আমার এমপি অন্য কেউ কিনে নিয়ে যাবে, এই জন্য আমি যুক্তি হতে পারে না। যেমন ধরুন, আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকাই, ইউরোপ, আমেরিকা ইত্যাদি জায়গায়, সেসব দেশেও কিন্তু এমপি কেনা বেচা হয়েছে, কিন্তু তাই বলে তারা 70 অনুচ্ছেদের মতো একটা বিধান চাপায় দেয়নি। ফলে তাদের গণতন্ত্র স্থায়িত্ব পেয়েছে, শক্তিশালী হয়েছে, প্রতিষ্ঠান শক্তিশালী হয়েছে, কতগুলো কনভেনশন তৈরি হয়েছে।
আচ্ছা, এখন ভারতীয় উপমহাদেশ বলেন, তার পাকিস্তান আমল থেকে এই দেশের এখানে ধারাবাহিকতায় বলেন যে ওই কেনা বেচার ইয়েতে 70 অনুচ্ছেদের মতো একটা বিধান জারি করা হয়েছে যে দলের বিরুদ্ধে কেউ ভোট দিতে পারবে না। সেইখানে কিছুটা কম্প্রোমাইজ ফর্মে আমাদের সাথে আগাতে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, সরকার গঠনের অনাস্থা নিয়ে সমস্যা, তো তা সরকার গঠনে যে আস্থা ভোট সেইটা এক্সেপশন হিসেবে থাকবে। বাজেট পাস না করলে গভর্নমেন্ট চলবে কিভাবে, বাজেট পাস আস্থা এক্সেপশন হিসেবে থাকবে। আরও দুটো প্রস্তাব এসছে এবং বিএনপির দিক থেকে এই প্রস্তাব দুটো ছিল, আরও কয়েকটি দলের দিক থেকে ছিল যে সংবিধান সংশোধন আর জাতীয় নিরাপত্তা। শেষে আলোচনা হয়েছে যে এই দুইটা প্রশ্ন অর্থাৎ আস্থা ভোট এবং বাজেট, এই দুই প্রশ্নে সকলেই একমত। কিন্তু বাড়তি প্রস্তাবনা আছে সংবিধান সংশোধন। সেখানেও আলোচনা হয়েছে যে এটা কি সংবিধান সংশোধন মানে যে কোনো সংশোধন, বাকশাল নিয়ে আসলে কি হয়ে যাবে, ত্রয়োদশ বাতিল করে পঞ্চদশ সংশোধনী করা, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সেটা আনলে কি হবে না, তাহলে ইস্তেহারে মানে নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত সংবিধান সংশোধনীর প্রস্তাব সেই ক্ষেত্রে এবং জাতীয় নিরাপত্তা বলতে যুদ্ধ পরিস্থিতি বোঝায়, এই দুই ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে কিনা। তো ঠিক হয়েছে যে ঐক্যমত্য ওই দুই প্রশ্নে হলো, আর এই দুই প্রশ্নে নোট অফ ডিসেন্ট থাকলো কিংবা এক ধরনের ডিসেন্ট ভয়েস হিসেবে থাকলো, এটা অ্যাপেন্ডিক্স হিসেবে থাকবে যে যে কোনো রাজনৈতিক দল চাইলে এই দুই প্রশ্ন নিয়ে জনগণের কাছে যেতে পারে। তারা যদি ম্যান্ডেট পায় তখন তারা এই দুই প্রশ্ন যুক্ত করতে পারবে। এইভাবে একটা ঐকমত্য কিন্তু হয়েছে। না সাকিব, একটু বোঝার জন্য বলতেছি, আচ্ছা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো একটা মানে দলের মানে এমপি সে যদি তার দলের বিরুদ্ধে যায়, তো সেটা তো মানে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটেছে। এটা তো একটা এক্সেপশনাল বিষয়। না, আপনি এটা আপনার মত এবং মত আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নেতৃত্বে কিংবা কর্তৃত্বে হয় নাই, এবং তার মধ্যে দিয়ে ক্ষমতারও যে কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় সেটাও একক দলের জায়গায় যায়নি, এটা একটা কালেকটিভ লড়াই হয়েছে। ফলে এই যে আপনার যারা যারা আন্দোলনকারী শক্তি তাদের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম ঐক্যমত্য, কনসেনসাস, সমঝোতা এবং ঐকমত্য এটা তৈরি হতে হবে। পার্থক্য যেগুলো থাকবে সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে, এটা হচ্ছে পদ্ধতি। আমি শেষ করি আমাকে, তাহলে কনসেনসাসের বিষয়ে আসতে গেলে আপনি আপনার যুক্তি দিতে পারেন, আমরাও আমাদের যুক্তি দিতে পারি, আমরা বলতে পারি 70 অনুচ্ছেদ দরকারই নেই, কিন্তু অন্য দলের কথা তো বিবেচনা করতে হচ্ছে। ফলে কতটুকু কম্প্রোমাইজে আসলে আমাদের ন্যূনতম একটা ভারসাম্য তৈরি হয় এবং যাত্রাটা শুরু হয়, আবার এই লড়াইটা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এখন আমরা মনে করি যে দুটো এক্সেপশন দেওয়া হয়েছে, তারপরও 70 অনুচ্ছেদ যদি কার্যকর মানে না থাকে, আর অর্থাৎ সবাই যদি স্বাধীনভাবে বাকি সকল বিষয়ে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা একটা উল্লেখযোগ্য জায়গায় যাবে। আমি আর বিস্তারিত যাব না, আমি বলবো যে হ্যাঁ, এই যে মানে গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, যেটাকে আপনি এনসিসি বলছেন মানে সাংবিধানিক কাউন্সিল, ক্ষমতার ভারসাম্য সম্পন্ন দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট এবং আপার হাউসে পিআর অর্থাৎ ভোটের অনুপাতে সেখানে প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, এবং আপনি বিচার বিভাগের স্বাধীনতা, নারীর জন্য সংরক্ষিত আসন এবং সেখানে সরাসরি নির্বাচনের প্রতিনিধিত্ব এবং কার্যবল এবং ক্ষমতা সম্পন্ন স্থানীয় সরকার ব্যবস্থা। এই 7টি পয়েন্টে মূলত ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটা গভীরভাবে যুক্ত, এর দ্বারাই জবাবদিহি নিশ্চিত হওয়ার বিধান আছে। এইসব প্রশ্নে অনেকগুলো জায়গায় ঐক্যমত্য হয়েছে, আবার অনেকগুলো জায়গায় এখন ঐক্যমত্য হয়নি। আমি সময় থাকলে প্রত্যেকটাই বলতে পারি। আচ্ছা, আমি আপনার কাছে আপনাকে যেটা বলছি যে ঢালাওভাবে এটা বলা ঠিক নয় যে আমাদের কোনো বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না, আমরা বলছি না। আবার যে জরুরি এবং অপরিহার্য ঐক্যমত্য দরকার, যতটুকু না হলে ক্ষমতার ভারসাম্য হয় না, ততটুকু প্রশ্নে এখনো আলোচনা চলছে, নেগোসিয়েশন চলছে,